টকটেলের গল্প আসরে আপনাদের স্বাগত। আজকের গল্প কালো রাতি গেল খোঁজে, লিখেছেন লেখক শাশ্বত চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি গল্প সম্প্রতি ফ্রেন্ডস FM রেডিও চ্যানেলে সম্প্রচারিত হয়। এর জন্য আমাদের তরফ থেকে শাশ্বত বাবুকে জানাই অসংখ্য শুভেচ্ছা। তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প কালো রাতি গেল খোঁজে। সকাল 8টা নাগাদ প্রচ্ছদ বাবুর মোবাইলটা বেজে উঠল। ফোনটি রিসিভ করে কানে চেপে ধরতেই প্রচ্ছদবাবু ওপাশ থেকে ডক্টর সুরঞ্জন মৈত্রের গলা পেলেন। হ্যালো মিস্টার দাস, আমি ডক্টর সুরঞ্জন মৈত্র বলছি। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। আপনার দিদি এখন অনেকটা রিকভার করেছেন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনেকটা সুস্থ বোধ করছেন, তবে মাথার ইনজিওরটা শুকোতে একটু সময় লাগবে। এছাড়া অনেকটা ব্লাড লস হয়েছে, মানে এই বয়সে চোট পেয়েছেন তো, তাই বুঝতেই পারছেন। আর এই সময় ওনাকে যত মেন্টালি স্ট্রেনলেস রাখা যায় ততই বেটার। আর হ্যাঁ, আজ আসার সময় আপনাদের ফ্যামিলি অ্যালবামটা নিয়ে আসবেন। এই মুহূর্তে ওনার পুরনো স্মৃতির একটু রোমন্থন প্রয়োজন। ফোনটা রাখতে না রাখতেই পিছন থেকে প্রচ্ছদবাবুর স্ত্রী সানন্দা জিজ্ঞাসা করল, নার্সিংহোম থেকে ফোন এসেছিল নাকি? তোরে প্রচ্ছদবাবু কয়েকবার মাথাটা ওপর নিচ নাড়ালেন। তারপর ঘরের ডান দিকে রাখা আলনাটায় ঝোলানো একটা ফুল শার্ট গায়ে চাপাতে চাপাতে বললেন, ডক্টর মৈত্র ফোন করেছিলেন, বললেন দিদি এখন অনেকটা সুস্থ, তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। কথাটা একটু অদ্ভুত লাগলো সানন্দার। কিছুদিন ধরেই বেশ চুপচাপ রয়েছেন প্রচ্ছদবাবু। বেশি কথা হয় না তাদের মধ্যে, আর তাকে কেমন যেন এড়িয়ে চলেন। জানালা দিয়ে সকালে সোনালি রোদ এসে ঘরের মেঝের ওপর পড়ে ছত্রাকার হয়ে রয়েছে। ঘরের অ্যাটাচড বাথরুম থেকে উজানি স্নান সেরে বেরিয়েই উত্তেজনায় সানন্দাকে জড়িয়ে ধরে। বাথরুম থেকে এসে বাবা মায়ের সব কথা শুনতে পেয়েছে সে। পিপি আসবে মাম্মা? কবে আসবে? কবে? আরও কয়েকদিন পর বেটা, পিপি এখনো ভালো হয়নি। তুমি ইউনিফর্মটা পরে ডাইনিং টেবিলে এসো কেমন? আমি সবার ব্রেকফাস্ট সার্ভ করে দিচ্ছি। তাড়াতাড়ি করো, স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। প্রচ্ছদবাবুর বছর সাতেকের মেয়ে উজানি পিসি অন্তপ্রাণ। পিসি ব্যতীত তার সমগ্র জগৎ যেন শূন্য। মা বাবার চেয়েও পিসির প্রতি তার ভালোবাসার টান ঈষৎ বেশি। নার্সিংহোমে থাকার দরুন দিন সাতেকের জন্য পিসির অনুপস্থিতিতে তার মন ভারাক্রান্ত। আর হবে নাই বা কেন, এক মুহূর্ত পিসি ছাড়া বাড়ির কাউকে দুদণ্ড তিষ্ঠতেও দেয় না। তার উপর আবার 7 দিন বাড়িতে পিসি নেই। সকালে জলখাবার শেষ হতেই উজানি দৌড়ে অন্য ঘরে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে বসে সানন্দা প্রচ্ছদবাবুকে বলল, তোমার সঙ্গে একটা কথা আছে। উজানি তো বড় হচ্ছে, আর এখন দিদির অবস্থাও তেমন ভালো নেই। বুঝতেই তো পারছো, তোমারও অফিস থাকে, আমি একা ওকে ঠিক সামলাতে পারি না। তার চেয়ে তুমি বরং ওকে কোনো একটা হোস্টেলে দাও, ওখানে ও ডিসিপ্লিন শিখবে। ভেবে দেখছি। প্রচ্ছদবাবু আর কথা বাড়ালেন না। বাকি জলখাবার সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন। মিনিট 5 যাওয়ার পরই রাস্তায় জ্যামের মুখে পড়ল প্রচ্ছদবাবুদের প্রাইভেট কারটা। জ্যামে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছিলেন প্রচ্ছদবাবু। বেশ কয়েকবার জোরে হর্ন দিলেন। দামি গাড়ির কাঁচ হওয়ায় বাইরের লোকজন তার বিরক্তি ভরা মুখটা দেখতে পাচ্ছিল না। গাড়ির ভেতর মিউজিক সিস্টেমে ভেসে আসছিল গান। স্পিকার থেকে ভেসে আসছিল জুলফিকার সিনেমার একটা গান। গানটা বন্ধ করে প্রচ্ছদবাবু মেয়েকে আশ্বস্ত করে বললেন, ডোন্ট ওয়ারি বেটা, আমরা ঠিক পৌঁছে যাব। 15 মিনিট পর রুদ্ধশ্বাস গতিতে গাড়ি ছোটালেন প্রচ্ছদবাবু। এত জোরে গাড়ি ছোটালেন যে 10 মিনিটের স্কুলের পথ
প্রায় 3 মিনিটে পৌঁছে গেলেন। গাড়ি থেকে নেমে উজানি দেখতে পেল সব ছাত্রছাত্রীরা ঢুকে পড়েছে। গেটকিপার এবার স্কুলের গেটটা বন্ধ করতে যাচ্ছে। দ্রুত বেগে ছুটে গিয়ে সে গেটের ছোট্ট ফাঁক দিয়ে ঢুকলো স্কুলের ভেতর। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়েই তিনি সোজা চলে গেলেন অফিসে। ইদানিং প্রচ্ছদবাবুর মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে। তিনি নিজেও সেটা লক্ষ্য করেছেন। বেশি কারোর সঙ্গে কথা বলতে তিনি একদম পছন্দ করেন না এখন। নিরিবিলিতে থাকতেই ভালো লাগে। অফিসের কাজকর্মেও তেমন মন বসে না আর। ভালো লাগা বলতে তার ওই দিদি। সারা দিন অফিসে কাজকর্মের পর প্রচ্ছদবাবু গাড়ি নিয়ে সোজা চলে গেলেন নার্সিংহোমে। গাড়ি চালাতে চালাতে নানান কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। মনে ভেসে উঠছিল পুরনো দিনের স্মৃতি। ছোটবেলায় মা বাবার থেকেও প্রচ্ছদবাবুকে তার দিদি মায়াবনী দেবী বেশি ভালোবাসত। মায়ের চেয়ে মাসির দরদ কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও প্রচ্ছদবাবুর ক্ষেত্রে মায়ের থেকে দিদির দরদ বেশি ছিল, এই কথাটা একদম সত্যি। প্রচ্ছদবাবু ছিলেন তার দিদির থেকে 15 বছরের ছোট। শৈশবে বাবা মা অকালে গত হওয়ার পর প্রচ্ছদবাবুর সমস্ত ভার তার দিদি মায়াবনী দেবী কাঁধে তুলে নেন। তার সন্তান তুল্য ভাতৃস্নেহের জোয়ার ক্রমশ কাটিয়ে তুলেছিল প্রচ্ছদবাবুর পেরেন্টিংয়ের অভাববোধ। সেই জোয়ারে যাতে কোনোদিনও ভাটা না পড়ে সেজন্য মায়াবনী দেবী নিজে চিরকাল থেকে গিয়েছেন বিবাহ বন্ধনের বাইরে। প্রচ্ছদবাবুর পড়াশুনো থেকে শুরু করে কর্মজীবন এবং সাংসারিক জীবনের নেপথ্যে মায়াবনী দেবীর ভূমিকা অনস্বীকার্য। আজ প্রচ্ছদবাবু যে একজন শপিং মলের ম্যানেজার তা কি আর এমনি? প্রচ্ছদবাবুর সাংসারিক জীবনের ক্ষেত্রেও মায়াবনী দেবীর ভূমিকা অপরিসীম। নিজেই ভালো সম্বন্ধ করে প্রচ্ছদবাবুর সাথে সানন্দার বিয়ে দিয়েছেন। বলতে গেলে সানন্দাকে পছন্দ করে নিয়ে এসেছেন মায়াবনী দেবী নিজেই। তারপর প্রচ্ছদবাবুদের জীবনে আসে তাদের একমাত্র সন্তান উজানি। তখনও ছোট্ট উজানির দায় দায়িত্ব মায়াবনী দেবী নিজেই নিজের হাতে তুলে নিয়েছিলেন। উজানিকে খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে সমস্ত কাজকর্ম তিনি নিজের হাতে করতেন। উজানিও বলতে গেলে মায়াবনী দেবীর কাছেই বড় হয়েছেন। আনন্দেই কেটে যাচ্ছিল জীবনযাপন, কিন্তু আচমকাই ঘটে গেল এই কাণ্ড, এই দুর্ঘটনা। এই বয়সে এসে মাথায় আঘাত পেলেন গুরুতর। সপ্তাহ 2 আগে রবিবার দিন প্রচ্ছদবাবুর বাড়িতে মেরামতের কাজ চলছিল। পুরনো দোতলা বাড়িতে ছাদের ভগ্নপ্রায় কার্নিশগুলো রাজমিস্ত্রি ডেকে সারানো হচ্ছিল। বাড়ির পেছন দিকে একেবারে ছাদের কার্নিশের নিচ বরাবর রয়েছে তুলসী মঞ্চ। মায়াবনী দেবী রোজকার মতো সেদিনও সকাল 10টা নাগাদ তুলসী মঞ্চে জল দিচ্ছিলেন। ওনার মতে পারিবারিক ব্যস্ততার ছাপ যেন ঠাকুরের সেবা যত্নের ঘাটতি না উৎপন্ন করে। পুজো আচ্চা নিয়ে ছেলে খেলা তার একেবারে অপছন্দের। ঠিক সেই মুহূর্তে ছাদের কার্নিশ মেরামত করছিল এক রাজমিস্ত্রি। হঠাৎ তার হাত ফসকে গিয়ে কতগুলো ইটের চাই সোজা গিয়ে পড়ে মায়াবনী দেবীর মাথায়। সঙ্গে সঙ্গে ঘটে যায় এই কেলেঙ্কারি। ঠিক তখনই একটা গোঙানির শব্দ শুনে প্রচ্ছদবাবু নিচে এসে দেখেন তার দিদি মাটিতে পড়ে গিয়েছেন। তার চারপাশে রক্তে ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ প্রচ্ছদবাবু মায়াবনী দেবীকে নার্সিং হোমে ভর্তি করেন। প্রচ্ছদবাবুর গাড়িটা যখন নার্সিংহোমের সামনে এসে পৌঁছালো তখন ঘড়ির কাঁটা 5:30 অতিক্রম করেছে। গাড়িটা গলির এক ধারে নির্জন জায়গায় পার্ক করে প্রচ্ছদবাবু সটান ঢুকে গেলেন নার্সিংহোমের ভেতর। এটাই আজকের সেকেন্ড এবং লাস্ট ভিজিটিং আওয়ার্স। নার্সিংহোমটা বেশ বড়। লাস্ট ভিজিটিং আওয়ার্স বলে অনেকেই এসেছেন তাদের পরিবারের লোকজনের খবর নিতে। সবার মনেই উদ্বেগের ছায়া, কারোর বেশি বা কারোর একটু কম। প্রচ্ছদবাবু সেই কোলাহল পেরিয়ে সোজা চলে গেলেন মায়াবনী দেবীর কেবিনের সামনে। এই কেবিনটা অন্যান্য কেবিনের থেকে একটু আলাদা জায়গায়।
দিদির কেবিনের সামনে এসে দরজার ওপার থেকে প্রচ্ছদবাবু শুশ্রূষারত ডক্টর মৈত্রকে দেখতে পেলেন। এখানে অ্যাডমিট হওয়ার পর মায়াবনী দেবীকে প্রথমে এমার্জেন্সি কেয়ারে রাখা হয়, তারপর ধারাবাহিকভাবে সেখান থেকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতির দিকে অগ্রসর হতেই আজ ওনাকে স্থানান্তরিত করা হয়েছে এই জেনারেল কেবিনে। কাঁচের স্লাইডিং উইন্ডোর বাইরে ভেসে ওঠা শেষ বিকেলের আকাশে সূর্যাস্তের রক্তিম আভা যেন আকাশের বুক চিরে ঠেলে দিয়েছে এক পশলা রক্ত। শহরের বুকে মন্থর পায়ে হচ্ছে সন্ধ্যার অবতারণা। প্রচ্ছদবাবুকে দেখতে পেয়েই ঘরের লাইটটা জ্বালিয়ে দিলেন ডাক্তারবাবু। হলদে আলোয় ঘরটা ভরে উঠল। প্রচ্ছদবাবু কেবিনে প্রবেশ করতেই ডক্টর সুরঞ্জন মৈত্র বললেন, আসুন প্রচ্ছদবাবু, এতক্ষণ আমার কাজ ছিল না বলে আমি ওনাকে সময় দিচ্ছিলাম। কি যে বলেন, আপনি এত করলেন ওনার জন্য, কিন্তু ঘরের আলোটার কথা বলছেন তো? আসলে মাথায় গুরুতর চোট পাওয়ার পর উনি একদম জোরালো আলো সহ্য করতে পারছেন না, তাই এই রুমেই ওনাকে আনা হয়েছে। ও, তো আপনি যখন এসেই গেছেন ওনার সাথে কথা বলুন, আমি ততক্ষণ একটু অন্যান্য পেশেন্ট চেক করে আসছি। না না, আপনি দয়া করে কোথাও যাবেন না এখন। আপনি নিজের ভাইয়ের মতো আমার দিদির সেবা করেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। না না, এসব বলছেন কেন? এটা তো আমার কর্তব্য। এরপর প্রচ্ছদবাবু দিদির দিকে ফিরে আলতো গলায় বললেন, এখন কেমন আছো দিদি? মায়াবনী দেবী কিছুক্ষণ ক্ষীণ দৃষ্টিতে প্রচ্ছদবাবুর দিকে তাকিয়ে আস্তে আস্তে ঠোঁট নাড়লেন। ভালোই রে, এখানে আসার পর থেকে ডাক্তারবাবু সব সময় আমার পাশে ছিল, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয়নি। এখানে এসে আমি যেন আমার আরেক ভাইকে পেয়েছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, সুস্থ হয়ে এবার বাড়ি ফিরে যেতে হবে তো। ডাক্তারবাবু বলেছে আর 4-5 দিনের মধ্যেই তুমি একেবারে সুস্থ হয়ে উঠবে। তোমার জন্য বাড়ি থেকে এই অ্যালবামটা নিয়ে এসেছি। প্রচ্ছদবাবু মায়াবনী দেবীর হাতে অ্যালবামটা তুলে দিলেন। মায়াবনী দেবী সেটা দেখতে লাগলেন। হঠাৎ কেবিনের আলোটা কিছুক্ষণ দপদপ করে জ্বলে পুরোই নিভে গেল। ঘরটা যেন এখন আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা। প্রচ্ছদবাবু হতবাক হয়ে চারপাশ দেখছিলেন। এমন সময় পিছন থেকে একটা ফিসফিসে গলার স্বর ভেসে এলো। একটা কথা আপনাকে জানানোর ছিল। পিছন ফিরে দেখলেন সুরঞ্জন বাবুর গা থেকে অন্ধকারের মধ্যে একটা জ্যোতি ফুটে উঠেছে, আর তার শরীরের সমস্ত মাংস আস্তে আস্তে গলে সরে গিয়ে বেরিয়ে আসছে ভেতরের সাদা উলঙ্গ কঙ্কালটা। এবার সেই কঙ্কালটা কথা বলতে শুরু করলো। কথাগুলো যেন লম্বা ফাঁপা পাইপের ভেতর থেকে ফিসফিসে গলায় বেরিয়ে আসছে। ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা যায়। আমার জেঠু জেঠিমার কাছে মানুষ হয়েছি। আমার জেঠুর মেয়ে সুতপা আমার থেকে ছিল 8 বছরের বড়। দিদি আর আমার প্রাণের সম্পর্ক ছিল। সেই জেঠুর মেয়ে হঠাৎ একদিন সাপের কামড়ে মারা যায়। এরপর থেকে জেঠু জেঠিমা আমাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকে, আমাকে পড়াশোনা করায়। ছোটবেলা থেকে আমি লেখাপড়ায় ভালোই ছিলাম। উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট এবং জয়েন্টে ভালো রেজাল্ট করে দিল্লির এক নামি মেডিকেল কলেজ থেকে স্কলারশিপ নিয়ে ডাক্তারি পাশ করলাম। বুকে তখন একরাশ স্বপ্ন। ডাক্তারি তো পাস করলাম, এবার সবচেয়ে ভালো এবং বড় ডাক্তার হয়ে দেখাবো। টাকা পয়সার থেকেও মানুষের দুঃখ কষ্টের দিকে আগে গুরুত্ব দেব। বছর দুয়েকের মধ্যেই চড়চড় করে উন্নতি করে ফেললাম আমি। বাড়ি গাড়ি, মোটা টাকার ব্যাংক ব্যালেন্স সব হয়ে গেল। তবুও কোনোদিন পয়সার পিশাচ হয়ে যায়নি। টাকা ছাড়াও অনেক মানুষের সেবা করেছি। ইতিমধ্যে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার স্ত্রী শুভাঙ্গী একজন নার্স। সকালে দুজনেরই কর্মব্যস্ত জীবন এবং রাত্রে বাড়ি ফিরে ক্ষণিকের শান্তি ও কথাবার্তায় দিন দিব্যি কেটে যাচ্ছিল।
কিন্তু হঠাৎই শুভাঙ্গী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ল। আমার অনুপস্থিতিতে অনেক সময় আমার বাড়িতেই চলতো হাসপাতালের একজন সহকর্মীর সাথে গল্পগুজব। আমি ব্যাপারটা আন্দাজ করতে পারলেও কিছু বলতাম না। ভাবতাম হয়তো শুভাঙ্গী তার নিজের ভুল বুঝতে পারবে, আমার কাছে ফিরে আসবে। কিন্তু যেদিন আমার এই অনুমান মিথ্যে প্রমাণিত হলো, সেদিনই ছিল ইহজগতের মাটিতে আমার শেষ দিন। কিছুদিন যেতে না যেতেই শুভাঙ্গী হঠাৎ আমার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো। আমার জন্য বাড়িতে অপেক্ষা করত, কাজকর্মে কিছুদিন গেল না। ভাবলাম ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে, তাই সৎ পথে আবার ফিরে এসেছে। একদিন রাতে আমি হসপিটাল থেকে এসে দেখছি শুভাঙ্গী খুব ভালো রান্না করেছে আমার জন্য। আর সেদিন সেই খাবার খেয়েই ঘটল আমার মৃত্যু। সেই খাবারে শুভাঙ্গী বিষ মিশিয়েছিল। ইহজগতের মায়া ত্যাগ করলেও এই হাসপাতাল ছেড়ে আমি যেতে পারিনি। প্রায় 2 বছর হলো আমার আত্মা এই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। তবে শুভাঙ্গী তার পাপের শাস্তি পেয়েছে। আমার মৃত্যুর পরপরই রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ওর 2 পা বাদ গিয়েছে। ঈশ্বর ওকে শাস্তি দিয়েছে। সেদিন আপনি যখন আপনার দিদিকে এখানে ভর্তি করে গেলেন ডক্টর মহিতোষ দত্তর আন্ডারে, আপনিও আপনার দিদিকে দেখে আমার পুরনো কথা মনে পড়ে যায়। নিজের দিদির জন্য তো কিছুই করতে পারেনি, অকালে মারা গিয়েছিল। তাই ভাবলাম যদি আপনার দিদির সেবা করতে পারি। সূক্ষ্ম শরীরে আমি অনেক অতি প্রাকৃতিক ক্ষমতা ধরতে পারি এখন। সেই ক্ষমতার বলেই আমি মহিতোষ বাবু এবং হাসপাতালের সকলকে এমন একটা ঘোরের মধ্যে পাঠিয়ে দিলাম যে তারা কেউই কেবিনে ঢুকল না। এই ফাঁকে কয়েকদিনের জন্য এই কেবিনের দায়িত্ব নিলাম আমি আপনাকে ফোন করে খবর দিতাম দিদির। কিছুক্ষণের মধ্যেই ঘরের আলোগুলো জ্বলে উঠল। প্রচ্ছদবাবু মায়াবনী দেবীর দিকে তাকালেন। তিনি অ্যালবামটা পাশে রেখে দিয়েছেন। তোর ছোটবেলার ছবিগুলো দেখতে খুব ভালো লাগে রে আমার। এখনো তুই তেমনই আছিস। আমার সেই ছোট্ট প্রচ্ছদটা, তোর সেই 3 বছর বয়সের ছবিটা দেখছিলাম, যখন তুই হাঁটতে শিখেছিস, ঘর বারান্দার দেওয়ালগুলো ধরে ধরে হাঁটতিস। আমি তোকে কোলে নিয়ে সারাদিন ঘুরতাম। বাবা মা তখন বেঁচে ছিল। পুরনো দিনগুলো কোথায় হারিয়ে গেল না রে? প্রচ্ছদবাবুর 2 চোখের কোণ থেকে তখন জল গড়িয়ে পড়ছে। হ্যাঁ রে, সুরঞ্জনকে তুই দেখতে পেয়েছিস? আমি দেখা পেয়েছি ওনার। ওকে দেখেও না আমার তোর কথা মনে পড়ছিল। ওর বয়স তো তোরই মতো। জীবনের সেই শেষ বয়সে এসে ঈশ্বর আমাকে আরেক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সেই ভাই হয়তো জীবিত নেই, কিন্তু তবুও তার আত্মা আমার যে এত খেয়াল রেখেছে, তাতে আমি খুব আনন্দ পেয়েছি। প্রচ্ছদ, এ কি তুই কাঁদছিস কেন? 2 চোখের জল মুছে প্রচ্ছদবাবু বললেন, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি দিদি। কথাটা বলেই অঝরে কেঁদে ফেললেন। কাঁদিস না, কাঁদিস না। তুই কি হয়েছে আমাকে বল। দেখ, তোর সব পাপ ধুয়ে যাবে।
তোর মনটা হালকা হয়ে যাবে। রাত প্রায় 12টা। বেডরুমে শুয়ে শুয়ে সানন্দা অধীর আগ্রহে অপেক্ষা করছিল পল্টনের জন্য। 1 মাসের মধ্যেই পল্টনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে সানন্দা। পল্টন পেশায় রাজমিস্ত্রি হলেও সানন্দা তাকে পাগলের মতো ভালোবাসে। মাসখানেক আগেও যে পল্টনকে চিনত না সে, তার জন্য এখন সানন্দা সব কিছু করতে পারে। যেদিন থেকে রাজমিস্ত্রির কাজ করতে এলো এই বাড়িতে, সেদিন থেকে সানন্দা পল্টনকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলো। নিজের স্বামী প্রচ্ছদের অনুপস্থিতিতে অনেকবারই রাত্রে সানন্দার কাছে এসেছে পল্টন। তারপর একসাথে কেটেছে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত। যে কদিন এই ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, সে কদিনই সানন্দার স্বামী প্রচ্ছদ নাইট ডিউটির জন্য রাতে আর বাড়ি ফেরেনি। প্রথম প্রথম যেদিন পল্টন সানন্দার কাছে আসতো, সানন্দা তার বয়স্ক ননদ আর নিজের মেয়ে উজানিকে খাবারের সঙ্গে ঘুমের কড়া ওষুধ খাইয়ে দিত। তাতেই দুজনে অঘোরে ঘুমতো, আর সানন্দার নৈশ অভিসারে খুব সুবিধা হতো। কিন্তু এবার তো আর কোনো চিন্তাই নেই। তার ননদ মায়াবনী দেবী এখন নার্সিংহোমে ভর্তি, আর প্রচ্ছদবাবু ওখানেই আজ রাতটা কাটাবেন বলে মনস্থির করেছেন। আপাতত সে এখন বাড়িতে একা। মায়াবনী দেবী যে চোট পেয়ে নার্সিংহোমে ভর্তি আছেন, তাতে সানন্দার বিন্দুমাত্র অনুতাপ নেই। বাড়ির সম্পত্তি ভোগ করতে হলে কি আর মনে অত মায়া মমতা রাখলে চলে? উজানি ছোটবেলা থেকে খুব পিসি ভক্ত ছিল, ইদানিং খুব ভেঙে পড়েছিল। তাই তাকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হোস্টেলেই সে মানুষ হবে, যতদিন না পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াতে পারছে। সানন্দার এখন পোয়া 12। এখন নৈশ অভিসারে তাকে বাধা দেওয়ার মতো আর কেউ ছিল না। বিছানায় শুয়ে শুয়ে এসব কথাই ভাবছিল সানন্দা। হঠাৎ বাইরের দরজায় বেশ কয়েকবার ঘন ঘন ধাক্কা দেওয়ার শব্দ হলো। সানন্দার চিন্তায় ছেদ পড়ে। পল্টন এসেছে, তবে এত উত্তেজিত কেন? কেউ কি কিছু বুঝে গেল, নাকি সে আর অপেক্ষা করতে পারছে না? এইসব ভাবতে ভাবতে সানন্দা দরজার সামনে এসে দাঁড়ালো। আইহোল দিয়ে বাইরে চোখ রেখে দেখল কেউ নেই। ভারী অদ্ভুত লাগে সানন্দার, একটু ভয় ভয়ও করতে থাকে। এই রাত বিরেতে কোনো চোর ডাকাত নয় তো? তাও সাহস করে দরজাটা খুলে দিল। বাইরে কেউ নেই। কি ব্যাপার, বাইরে তো কেউ নেই, তাহলে বেল বাজালো কে? এদিক ওদিক তাকিয়ে দরজাটা বন্ধ করতে যাবে, এমন সময় একটা টপ টপ শব্দ কানে ভেসে এলো, যেন কোনো তরল পদার্থ চুঁইয়ে পড়ছে। চারদিকে দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ল মেঝের দিকে। চাপ চাপ রক্ত মেঝেতে পড়ে ভেসে যাচ্ছে চারদিক। আতঙ্কে সানন্দা বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। সানন্দা এক টানে দরজাটা খুলে ফেলে, আর দরজাটা খোলা মাত্রই একটা ভয় তাকে গ্রাস করে। দরজার বাইরে মেঝেতে পড়ে আছে রক্ত। বাইরে বেরিয়ে এসে সানন্দা ওপরের দিকে তাকায়, আর তাকানো মাত্রই তার সারা শরীর শিউরে ওঠে। ওপরে সিলিংয়ের হুকে ঝুলছে পল্টনের মৃতদেহ। ঘাড়টা যেন কেউ মোটকে দিয়েছে পল্টনের। মুখ থেকে বেরিয়ে আসা রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে মেঝেতে। কয়েক ফোঁটা রক্ত সানন্দার মুখের উপর এসে পড়ল। তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠে সানন্দা। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে হাঁপাতে থাকে সে। আতঙ্কের দমক আর হাঁপানি মিলেমিশে একাকার হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুটো পৈশাচিক হাসি শুনতে পায় সে, একটা পুরুষালী হাসি আর একটা মহিলা কণ্ঠের হাসি। হাসি দুটো ভেসে আসছে বেডরুম থেকে। দুরু দুরু বুকে সানন্দা সেদিকেই এগিয়ে যায়। ঘরে ঢুকতেই দেখতে পায়
বিছানায় বসে আছে তার স্বামী প্রচ্ছদ ও মায়াবনী দেবী। দুজনের শরীরই প্রাণ শূন্য, কিন্তু প্রাণ শূন্য শরীর দুটো এভাবে হাসছে কেন? আর দুজনের মাথার ক্ষত থেকে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। সেই রক্তে ভিজে গিয়েছে সমস্ত বিছানা। আতঙ্কে যেন দম আটকে আসছে সানন্দার। প্রচ্ছদবাবু আর মায়াবনী দেবী ততক্ষণে বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়েছে। দুজনের মুখেই একটা পৈশাচিক হাসি। তারা আস্তে আস্তে এগিয়ে আসে সানন্দার দিকে। না, আমার দিকে তোমরা এগিয়ে আসবে না, আসবে না বলছি। সানন্দা এক পা করে পিছোতে থাকে। তারপর একসময় ঘর থেকে দৌড়ে বেরিয়ে ব্যালকনিতে এসে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে। যাক, খুব বাঁচা বেঁচে গেছি। বাকেশ, পালানোর সময় দরজাটা দিয়ে এসেছিলাম, এবার কোনো রকমে নিচে পালাতে পারলেই হয়। আতঙ্কে চোখ বুজে কথাগুলো বিড়বিড় করছিল। চোখ খুলতেই দেখতে পেল তার সামনে উল্টো হয়ে সিলিংয়ের উপরে থেকে ঝুলছেন মায়াবনী দেবী। তার কপালের কাটা দাগটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে এবং ঝুলন্ত চুলগুলো সানন্দার মুখে এসে লাগছে। তাতে সানন্দার মনে হলো যেন কয়েক শত ছুরির ঠান্ডা ফলা তার মুখ কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সানন্দা, কিন্তু এতেও তার নিস্তার নেই। দূর থেকে সে দেখতে পায় প্রচ্ছদবাবু আস্তে আস্তে ব্যালকনির দিকে এগিয়ে আসছেন। তাদের দুজনের মুখে লেগে আছে রক্ত জল করা পৈশাচিক হাসি। সে হাসি দেখলে যেন নরক দর্শন মনে হয়। সানন্দা চিৎকার করে বলে ওঠে, কি চাও তোমরা? কেন এমন করছো? এমন সময় একটা পৈশাচিক হাসি হেসে প্রচ্ছদবাবু দাঁড়িয়ে পড়লেন। সানন্দা দেখল তার চোখের সামনে প্রচ্ছদবাবুর শরীর থেকে সমস্ত মাংস খসে খসে পড়ছে। চামড়ার পর্দা গলে গিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে তার কঙ্কালটা। কঙ্কালটা কথা বলে উঠল। এবার যেন কথা ভেসে আসছে ফাঁপা পাইপের মধ্যে থেকে। দেখো কি অবস্থা করেছো আমার। আজ তোমার জন্যই আমার এই দশা। ভেবেছিলে কদিন পরেই আমাকে মেরে ফেলবে, তাই না? কিন্তু সবই কপালের ফের। দিদিকে যে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত করেছিলে সেটা আমি আড়াল থেকে শুনে ফেলেছিলাম, আর সেই জন্যই হলো বিপত্তি। কিন্তু তুমি তো... কি মরে গেছি তাই তো? যতক্ষণ না আত্মার মুক্তি লাভ ঘটে ততক্ষণ সেই আত্মাকে সবাই দেখতে পায়, সূক্ষ্ম শরীরটাকে লক্ষ্য করা যায়। সেই জন্যই তুমি এতদিন আমাকে দেখতে পেয়েছো। ওই জন্যই তুমি আমার থেকে দূরে দূরে থাকতে। কিন্তু তুমি মারা গেলে কিভাবে? কে তোমাকে মারলো? ওই শয়তান পল্টনটা। তুমি আমাকে প্রথমে ম্যানিপুলেট করলেও পরে আমার সম্বিত ফিরে আসে। আসলে সেদিন আমি সকালে আড্ডা মেরে এসে বাড়িতে ঢোকার সময় শুনতে পাই তুমি ওই রাজমিস্ত্রিটাকে বলছো ঠিক তুলসী তলায় এলেই দিদির মাথায় ইঁটের চাই ফেলে দেওয়ার জন্য। তখন 10টা বাজে। দিদি ততক্ষণে তুলসী তলায় ধূপ দিতে চলে গেছে। তাকে বাঁচাতে গেলে সবার আগে আমাকে ওই রাজমিস্ত্রিটাকে আটকাতে হবে। দিদি ততক্ষণে তুলসী তলায় ধূপ দিতে চলে গেছে। তাকে বাঁচাতে গেলে সবার আগে আমাকে ওই রাজমিস্ত্রিটাকে আটকাতে হবে। তাই সঙ্গে সঙ্গে আমিও ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে ওই রাজমিস্ত্রিটাকে জাপটে ধরলাম। জানোয়ারটাকে বললাম, আমি তোকে আমার দিদিকে কিছুতেই মারতে দেবো না। আমি আমার দিদিকে প্রচণ্ড ভালোবাসি। তোকে এই কাজ আমি কিছুতেই করতে দেবো না শয়তান। তুই আমাকে এই কাজটা করতে দিবি না? তবে তোর অবস্থা এখন আমি এমন করব, একটু পরে তোর দিদির যেমন অবস্থা হবে। তাছাড়া তুই বেঁচে থাকলে তোর বউকে আমি পাবো কি করে? প্রথম দিন কাজ করতে এসেই তোর বউকে দেখে আমার খুব ভালো লেগে যায়। মনের ভেতরে লালসার আগুন জ্বলে ওঠে আমার। ওকে আমার চাই,
ওকে আমার চাই। তাছাড়া তোর দিদি না মরলে সম্পত্তিটাও তোর বউ পাবে কি করে? আর তোর বউ পেলেই পকিয়ে পকে সম্পত্তিটা আমি আমার নামে করে নেব। তোর সুন্দরী বউকেও নেব, সঙ্গে বাড়ির সম্পত্তিটাও নেব। এই কদিনেই তোর বউ আমাকে ভালোবেসে ফেলেছে। আমাদের গোপনে গোপনে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তুই জানিস। আমি যদি তোকে মেরে ফেলি, তোর বউ একটু দুঃখ পাবে না, বরং তোর বউয়ের এক ঢিলে দুই পাখি মরে যাবে। তোর বউয়ের অবশ্য এখন তোকে মারার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু তোকে না মারলে আমার কাজটা যে হবে না, তাই তোকে মারতে হবে, মারতেই হবে। তোকে মেরে তোর লাশটা এখানেই ফেলে রাখবো, তোর বউ এখন জানতে পারবে না। কথা শেষ করে রাজমিস্ত্রিটা আমার মাথায় সজোরে একটা থানির চালিয়ে দেয়। তৎক্ষণাৎ আমার চোখের সামনে নেমে আসে একরাশ অন্ধকার। কতক্ষণ অন্ধকারের ঘোরে ছিলাম জানি না। যখন ঘোর কাটে তখন দেখি আমি দাঁড়িয়ে আছি ছাদে, আর আমার স্থূল শরীরটা পড়ে আছে ছাদের সিমেন্টের মেঝেতে। রক্তে ভেসে যাচ্ছে গোটা ছাদ। নিচের দিকে তাকিয়ে দেখি দিদি তুলসী মঞ্চের পাশে পড়ে আছে, আর মাথা দিয়ে বেরোনো রক্তের স্রোত বয়ে চলেছে পাশে। নিচে নেমে এসে আমি তৎক্ষণাৎ দিদিকে নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করি। পরে তুমি সবটাই জানতে পারো, কিন্তু নিজের গোপন কুকীর্তির কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাকে বাধা দাওনি। আজ নার্সিংহোমে সুরঞ্জনবাবু তার নিজের জীবনের ঘটনা বলার সময় বলেছিলেন, আপনার দিদি আমাকে দেখতে পাচ্ছে কেন জানেন? আপনার দিদিরও সময় হয়ে এসেছে। কথায় আছে, মৃত্যু পথযাত্রীরাও অশরীরীকে দেখতে পায়। দিদি আমাকে দেখতে পাচ্ছে কারণ আপনার দিদিও জানে যে তার হাতে আর বেশি সময় নেই। প্রথমে ভেবেছিলাম আপনার দিদি হয়তো আমাকে দেখে বা আমার আসল রূপ জানতে পেরে আমাকে ভয় পাবে, কিন্তু উনি দেখলাম খুব সাবলীলভাবে আমার সাথে মিশে গেছেন, আমার স্বরূপ জেনেও। ব্যাস, তারপর আর কিছুক্ষণ, কয়েক মুহূর্ত তীব্র শ্বাসকষ্টের পর ছটফটিয়ে একেবারে শান্ত হয়ে গেল আমার দিদির শরীর। তবে যাওয়ার আগে আমি তাকে সবটা বলে গেছিলাম, দিদি তোমার আজকের এই অবস্থার জন্য আমিই দায়ী। হ্যাঁ, আমি সানন্দার কথা মতো চলতে গিয়ে তোমাকে আজকে এই বিপদে ফেলেছি। তোমার মাথায় যে ইঁটের চাই পড়েছিল সেটা কোনো দুর্ঘটনাবশত ঘটেনি, সেটা ঘটানো হয়েছিল। মানে তুই কি বলছিস? হ্যাঁ দিদি, আমি তোমাকে যা বলছি তার সব কটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। সানন্দা আমার মাথাটাই খারাপ করে দিয়েছিল। ওর মাথায় প্রথম থেকেই তোমাকে সরিয়ে ফেলার মতলব ঘুরছিল। যেহেতু এই বাড়ির সমস্ত সম্পত্তির মালকিন এখনো অবধি তুমি, তাই তোমাকেও সরিয়ে ফেলতে চেয়েছিল। আমাকেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, আমি শুনিনি। তারপর একদিনও বলল, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে। কি আর করব, সানন্দার কথায় রাজি হয়ে গেলাম। তোমাকে তো আর কোনোদিন সম্পত্তির কথা বলতে পারতাম না, কিন্তু তখনও জানতাম না ওর আসল উদ্দেশ্য কি। সানন্দার এত কিছু করার দরকারই ছিল না। ও যদি আমাকে বলতো যে ওর সম্পত্তি লাগবে, আমি তখন সঙ্গে সঙ্গে ওর নামে সম্পত্তি লিখে দিতাম। তোর আর তোর বউয়ের জন্যই তো আমার সব কিছু রে। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমাকে ক্ষমা করে দাও দিদি। আমার তো যাওয়ার সময় হয়ে এসেছিল। তোর বউ একটু সাহায্য করলো,
আমি চলে যাওয়ার পর দেখবি তোরা খুব ভালো থাকবি। আমি আর সানন্দা নয়, বলো এবার তুমি আর আমি দুজনে খুব ভালো থাকবো। তুই আর আমি ভালো থাকবো মানে? আমার তো সময় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি চলে যাব। তুই আর আমি কি করে, মানে কি বলছিস তুই? আমরা দুজনেই ইহজগতে নয় পরপারে ভালো থাকবো, একে অপরকে আঁকড়ে ধরে বাঁচবো। মানে এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ আমি আর তোমার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে নেই। আমি সেই দিন থেকেই মৃত, যেদিন তোমার মাথায় ইঁটের চাই ফেলেছিল আমাদের বাড়ির সেই রাজমিস্ত্রিটা। তুমি যেমন ডক্টর সুরঞ্জন মৈত্রকে দেখতে পাচ্ছ, ঠিক তেমনভাবেই আমাকেও দেখতে পাচ্ছ। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে এই দেখো, নিজের চোখেই দেখে নাও। আমার হাত, পা, মুখ সবার আগের মতো নেই দিদি, আর আগের মতো নেই। শেষ পর্যন্ত আমায় এই দিন থেকে যেতে হলো। আমি তোদের ভালো চাইতাম, সুখের সংসার চাইতাম, সেসব আর হলো না। আমি আর কখনো সেসব দেখে যেতে পারবো না। এই জগৎ আমাদের জন্য ভালো নয় রে। আমরা পরপারে গিয়ে সুখে থাকবো। যা হয়েছে সব তোমার জন্য সানন্দা। তুমি আমাদের এই সুখী পরিবারটাকে শেষ করে দিয়েছো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। চাই না তোমাদের কোনো সম্পত্তি আমার চাই না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তুমি যা পাপ করেছো সে পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। পল্টন পেয়েছে, তুমিও পাবে। ধীরে ধীরে সানন্দা ব্যালকনির রেলিংয়ের ধারে চলে আসতে শুরু করেছে, আর তার সামনে দুটো কঙ্কালও ততক্ষণে আরও কাছে এগিয়ে এসেছে। তাদের চোখে ধকধক করে জ্বলছে প্রতিহিংসার আগুন, যার সূত্রপাত হয়েছিল আজ থেকে কয়েক সপ্তাহ আগে। তবে মানুষের মনের অন্ধকার একদিনে আসে না। বহু বছরের সম্পত্তির লোভ তাকে আজ এই ছাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। সামনে দুটো মাংসহীন হাত, উদ্দেশ্য একটাই, হিংসার পাল্টা প্রতিহিংসা। সানন্দা ভয়ে চোখ বুজে ফেলে, আর পিছনোর কোনো রাস্তা নেই। সে একেবারে ব্যালকনির কিনারায় এসে দাঁড়িয়েছে। সানন্দা বাঁচার জন্য রেলিংয়ে ভর দিয়ে আর্তনাদ করতে থাকে, কিন্তু 50 বছরের এই বাড়ির পুরনো রেলিং তার এই শরীরের ভার সহ্য করতে পারে না। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় রেলিং,
আর দোতলা থেকে সোজা নিচে পড়ে যায় সানন্দা। প্রচণ্ড যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে সে। ততক্ষণে মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে শুরু করেছে। শরীরের সমস্ত হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে প্রবল ছটফটানির মধ্যে দুটো অদৃশ্য পুরুষালী হাত এসে তার গলা চেপে ধরে, আর তার চোখ দুটো সঙ্গে সঙ্গে কেউ যেন উপড়ে নেয়। তীব্র যন্ত্রণায় আর শ্বাসকষ্টে তার প্রাণবায়ু আস্তে আস্তে চিরতরে বেরিয়ে যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, আর তারই মধ্যে এই অভিশপ্ত বাড়িতে পড়ে রয়েছে তিনটি মৃতদেহ। কেউ দেওয়ালবন্দি, কেউ আবার খোলা অবস্থায়। এতক্ষণে বদলার আগুন বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে মিশে গেছে, চলে গেছে পাতালের গভীরে। সেথা নরকের লেলিহান শিখায় সবকিছু এক, হিংসার আগুনে ভিজে থাকা মনের মতন।